আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সুসংবাদ দিয়েছে। কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইন কাচিপায় পড়া গেল। ইউনূস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা। চমক লাগানো খবর না, ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে। এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে, মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকা যতই কঠোর ভাষায় দাবি তুলুক, আদালত যতই রায় দিক, তাজুল ও বিচারপতি মুর্তজার ঘোষণা যতই রাজনৈতিক ঝড় তুলুক, দিল্লি কোনো কিছুতেই বিচলিত নয়। কারণ তারা জানে হাসিনাকে ধরে রাখলে ভবিষ্যতের ক্ষমতা কাঠামোতে তারা আবার প্রবেশের সুযোগ পাবে। দর্শক, আরেকটি নতুন নিউজ আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, দেরি না করে চলুন ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎস। তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে। এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ওদিকে সরকার তো তার আমেরিকান মুনিপকে কথা দিয়েছে সেখান থেকে 25টি বোয়িং বিমান কিনবে। এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনূস মহাজনের সরকার। বোয়িং কিনলে এয়ারবাস কেনা হবে না, এয়ারবাস কিনলে বোয়িং কেনা হবে না। দুপক্ষ ইউনূসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে। বাংলাদেশের গত 15 মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি। পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে, চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা। বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর, অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায়। এটা আমরা মিশরে দেখেছি, এটা অন্য অনেক দেশেছি, এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনূসের। এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে, 3 গুণ দামে গম আসছে আমেরিকা থেকে, তুলা আসছে আমেরিকা থেকে, পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল, আর এখন কাইজ্জা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইন কাচিপায় পড়ার মতো। কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাইজ্জায় ইউনূস মাইন কাচিপায় পড়েছে বলুন তো? প্রথমত, ইউনূসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে, যার সংখ্যা মোট 25। এটা ছোট অর্ডার নয়, অনেক বড় অর্ডার। বড় অর্থ, দীর্ঘমেয়াদী দায়, আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি, যেমন গম, সয়াবিন, তুলা ইত্যাদি। সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে, চড়া মূল্যে। যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় ক্রেতা হোক বাংলাদেশ, যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনূসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি, নাহলে এতদিন ইউনূস সরকার যা করেছে তার শিকি ভাগ্য যদি শেখ হাসিনার সরকার করতো তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে। মানবাধিকার থেকে অপশাসন, নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি, দারিদ্র, ক্ষুধা, কোনো কিছু নিয়েই তো আমরা ইউনূসের অপশাসন বিষয়ে কিছু বলছি না। কারণ ইউনূস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে, 14টা এয়ারবাস, আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে। কিন্তু ইউনূস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি। যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন, কথা বলছেন, চাপ দিচ্ছেন। যুক্তরাজ্যের হাই কমিশনার 2 দিন পর গিয়ে দেখা করছেন, জার্মান অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন, ফরাসি অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন। ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর। কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি? এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত, তাই হয়তো বলেছে। ইউনূস কি জানে না এর পরিণতি কি হতে পারে? আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম, এরপর কি করব সেটা ইউনূস বুঝবে যদি এয়ারবাস কেনার চুক্তি না করে। একদম খোল্লাই কথাটি বলছেন, মানে এই কথাটাই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত। আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে
বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে, সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। হুমকিটা বুঝতে পেরেছেন? বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে, এখন ইউরোপে ধরা খাবে। তিনি বলেন, এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে। হুমকি দেওয়া নয়, কিন্তু হুমকি তো দিয়েছেন। এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে। অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত, কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে। কূটনৈতিক ভাষা। ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো, তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক, সবকিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে। এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস। মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই, বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস। তাহলে ইউরোপের বাজার থেকে কেনাও উচিত এয়ারবাস। যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে, এটা খুবই বাস্তব হিসাব। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে? একসঙ্গে 25টি বোয়িং আর সম্ভাব্য 14টি এয়ারবাস, এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ? বাংলাদেশের যাত্রী আছে, রুট আছে, লাভজনক অপারেশন আছে। জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম? বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না। দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, ব্যবস্থাপনাগত অদক্ষতা, রুটের সংকট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা, এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি। এখন ধরুন, ইউনূস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য, যাতে ইউনূস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে, যাতে সম্পর্ক খারাপ না হয়, আলোচনার টেবিল ঠান্ডা থাকে। 15 মাস কেউ কিছু বলেনি, কিন্তু এখন তো বলতে শুরু করেছে। অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে, এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে, বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না। আর যখন বাস্তব দাম দিতে হয়, তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড়। এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা। বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে, তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে। যুক্তরাষ্ট্র ভাবছে, আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে, বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে। ইউরোপ ভাবছে, এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস, তার মাধ্যমে তো ক্ষমতায় এসছো, এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে। ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায়, সবাই এখন ডেলিভারি দিতে চায়, প্রতিশ্রুতির ডেলিভারি। এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট। দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে, রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে। এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে। এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে। একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না, তা ইউনূস এবং তার সরকার হাড়ে হাড়ে বুঝতে পারছে। একসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ডেনমার্ক, এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন, তাই না? রাজনৈতিকভাবে কোনো সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন, অর্থনৈতিক হিসেব যদি না মিলে বা মিল খায়, তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে। অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব, কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না, তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে। এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে। কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে, কোনটা ছেড়ে দেবে, এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা। এই মাইনকা চিপা থেকে বের হতে ইউনূস পারবেন? আমার মনে হয় না। চিপায় চ্যাপটা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো, কিন্তু সেই নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাড্ডায় ফেলে দেবে। বোয়িং এয়ারবাস যুদ্ধে ইউনূস তার বর্তমান, ভবিষ্যৎ এবং পরকাল সবই যে খোয়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনূস দুই পক্ষের সঙ্গেই চুক্তি করতে পারেন, কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। তাতে আপনার কোনো সন্দেহ আছে? একদম চমক লাগানো খবর না? ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে। বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা, আর সেটি হচ্ছে 7ই ডিসেম্বর। এটি প্রথমে সবাই এটিকে গুজব ভাবলেও এর পিছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে। কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটি হচ্ছে দোহায়। আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলের, এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে, জঙ্গিদের সমস্যা, এবং এই সমস্ত দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য, সেটিকে আমেরিকা ভালোভাবে দেখে না, এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায়। এবং এই মেসেজটি পাওয়ার পরপরই কিন্তু মূলত ঘুরে যায় সবকিছু। এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন, উপরে এক ধরনের আবরণ চলছে। মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে। তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগ বাড়িয়ে কোনো খবর, সেটি এক ধরনের হতে পারে, কিন্তু আবার এটিও বলা যেতে পারে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা। সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যে কজন শীর্ষ দলীয় যারা আছেন
দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির যেহেতু খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান, জামাতের শফিকুর রহমান, অর্থাৎ এই তো মূলত তিনটি দল, এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা, এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন। 79টি সংগঠন রয়েছে, সাংগঠনিক যে গুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ, এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন, এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো 2 ঘন্টা। তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয়, এবং ইদানিং জানেন যে আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয়, আওয়ামী লীগের পাশেই মূলত অবস্থান করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, এবং রয়েছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। বেশ জোরালো দাবি উঠেছে, আপনারা লক্ষ্য করছেন ইনক্লুসিভ নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব। তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত নির্বাচনের তাগিদ তিনি দিয়েছেন, এবং এই লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন। বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে। মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে, এবং তারা তাদের কাছে যে প্রাপ্ত তথ্য সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা 7ই ডিসেম্বর ফেরত আসবেন, এমন খবর কমপক্ষে 2টি গণমাধ্যম দিয়েছেন। অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরই শেখ হাসিনা ফিরছেন, এবং হ্যাঁ সেই নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না, নির্বাচন ডিলেড হবে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলেও ওই সব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে। আমরা এর মধ্যে আরেকটু আপনাদেরকে বলে দিই, আরেকটি ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে অবিসংবিধিত নেতা, এটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা চলছে। এর পাশাপাশি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। তিনি যেটি বলেছেন যে তারেক রহমান যদি এবার আবার দেশে আসেন তাহলে আরো একটি তিনি মার খাবেন, এই কথা তিনি বলছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একটা নেতা, তিনি তারেক রহমানের মতো এমন যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয়, তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন। তাহলে এর যোগসূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকে। আওয়ামী সমর্থকদের আবেগের কেন্দ্রবিন্দুতেই আজও দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। তাদের কাছে তিনি কেবল একজন দলীয় নেতা নন, একটি আদর্শ, একটি ঐতিহাসিক স্মৃতি, একটি পরিবারের সংগ্রাম, এমনকি বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। তারা যুক্তি দেন যে বঙ্গবন্ধু কন্যা হিসেবে হাসিনা শুধুই ক্ষমতার চর্চাকারী একজন রাজনীতিবিদ নন, বরং তিনি এই জাতির সংবেদনশীল স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন উত্তরসূরি, যার হাতেই বাংলাদেশের অগ্রগতির পথ খুলে গেছে। বিদ্যুৎ খাত, অবকাঠামো, অর্থনীতি, নারী উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রেই তারা হাসিনাকে তুলে ধরেন উন্নয়নের স্থপতি হিসেবে। তাই সমর্থকদের দাবি, হাসিনা ফিরলে বাংলাদেশ আবার হাসবে। এ শুধু স্লোগান নয়, বরং তাদের দীর্ঘ রাজনৈতিক আবেগের প্রতিফলন। তাদের চোখে তিনি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক। তার অনুপস্থিতি মানেই বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তা। এমনকি তারা বলেন, দেশ থাকতে পারে কিন্তু নেতৃত্ব ছাড়া দেশ টিকে না, আর সেই নেতৃত্বের নাম শেখ হাসিনা। অন্যদিকে একই সময়ে দেশের এক বিশাল অংশ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। তাদের মতে বর্তমানে হাসিনা আসলে দেশ হাসবে না, বরং দেশ বাঁচবে, কারণ হাসিনা আসলেই তার রায় কার্যকর করা হবে। তাদের মতে হাসিনা জীবিত থাকা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার, সীমান্ত নীতি, ভারতের প্রতি অতি নির্ভরতা, বিরোধী দল দমন, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি বিষয়গুলো তার রক্তের সাথে মিশে গেছে। তারা মনে করে মানবতা বিরোধী অপরাধের রায়ে দণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনা মানে দেশের আইনি শাসন প্রতিষ্ঠা করা, এবং বিচার সম্পন্ন হওয়াই হবে রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধতার নিদর্শন। তাদের ভাষায় হাসিনা বেঁচে থাকা মানে রাষ্ট্রের মাথার উপর স্থায়ী চাপ, আর হাসিনার বিচার সম্পন্ন হলো বাংলাদেশের সত্যিকারের মুক্তি। কিন্তু এই আবেগ ঘন তর্কের বাইরে রয়েছে আরেক বড় বাস্তবতা। ভারত কখনোই এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নেবে না। ভারতের কাছে হাসিনা শুধুই রাজনৈতিক মিত্র নন, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্তা। দিল্লি জানে হাসিনাকে ফেরত পাঠানো মানে তাকে সরাসরি মৃত্যুদণ্ডের কোঠায় তুলে দেওয়া, যা ভারতের আন্তর্জাতিক মানবাধিকার ইমেজকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। মোদী সরকারের নির্বাচনী রাজনীতিতেও এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ফলে যদিও বাংলাদেশ গ্রেপ্তারি পরোয়ানার রেড নোটিশ বা কূটনৈতিক আবেদন দিয়ে চাপ রাখছে, তবে ভারত সবকিছুই তা হেসে খেলে পাশ কাটিয়ে যেতে পারছে। কারণ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক মামলার অভিযুক্তকে ফেরত না দেওয়ার আইনি সুবিধা ভারতের হাতে রয়েছে, আর ভারত বলবে হাসিনার মামলা রাজনৈতিক। ঠিক এই আইনি ও কৌশলগত সুবিধা ভারতকে এই মুহূর্তে পুরোপুরি নিয়মের আড়ালে নিরাপদ অবস্থানে রেখেছে। ভারতের এই অবস্থানের আরেকটি বড় কারণ হলো আন্তর্জাতিক কূটনীতি। পশ্চিমা দেশগুলো ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা প্রশ্ন তুলছে। কানাডা ভারত টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু, অস্ট্রেলিয়া ও ইউরোপের মানবাধিকার সংক্রান্ত মন্তব্য, সবকিছু মিলিয়ে ভারতের কাঁধে এখন দৃষ্টির চাপে বাড়তি ওজন যোগ হয়েছে। এমন একটি মুহূর্তে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ভারতকে বিরাট আন্তর্জাতিক ঝুঁকিতে ফেলবে। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারত বিরোধী অনুভূতি বেড়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সখ্যতা দিল্লিকে আরো চিন্তিত করছে।
ফলে ভারত যে কোনোভাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাইবে, আর সেই নিয়ন্ত্রণের মূল উপাদান হলো হাসিনাকে নিজেদের কাছে রাখা, যাতে ভবিষ্যতের ঘটনা প্রবাহে তাকে দর কষাকষির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস হিসেবে ব্যবহার করা যায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই চিত্রকে জটিল করে তুলেছে। বর্তমানে সরকার ভাবছে হাসিনাকে ফেরত আনলে তারা একটি বড় রাজনৈতিক বিজয় দাবি করতে পারবে, কিন্তু ভারত সেটি হতে দিচ্ছে না। কারণ দিল্লির কাছে সবচেয়ে বড় উদ্বেগ হলো বাংলাদেশের ভেতরে বাড়তে থাকা ইসলামী রাজনৈতিক শক্তির উত্থান, কিংবা ভারত বিরোধী তরুণদের নতুন সক্রিয়তা, যা সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারে। ঠিক এই নদীর স্রোতের মতো অনিশ্চয়তা ভারতের সিদ্ধান্তকে আরো কঠোর করে তুলেছে। দিল্লি মনে করে হাসিনাকে ধরে রাখলে তারা অন্তত একটি ভবিষ্যতের দরজা খোলা রাখতে পারবে, আর এই দরজা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব কমে যেতে পারে। এ কারণেই ভারত এখনো অপেক্ষার কৌশল নিয়েছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। ঢাকা যতই কঠোর ভাষায় দাবি তুলুক, আদালত যতই রায় দিক, তাজুল ও বিচারপতি মুর্তজার ঘোষণা যতই রাজনৈতিক ঝড় তুলুক, দিল্লি কোনো কিছুতেই বিচলিত নয়। কারণ তারা জানে হাসিনাকে ধরে রাখলে ভবিষ্যতের ক্ষমতা কাঠামোতে তারা আবার প্রবেশের সুযোগ পাবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতা হঠাৎ দিক বদলায়। আজ যে শক্তি নিচে, কাল সেই আবার ওপরে। ভারত ঠিক সেই সম্ভাবনাটাকেই লালন করছে। ঠিক এই জটিল মুহূর্তে আরেকটি শক্তি নীরবে নিজেদের অবস্থান মজবুত করছে, জামাত ও ছাত্র শিবির। তারা পুরো ঘটনা প্রবাহকে দেখছে এমন এক সুযোগ হিসেবে যা রাজনৈতিকভাবে বিরল। তাদের যুক্তি হলো, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটা প্রায় নিশ্চিত। এই পরিস্থিতি জামায়াত শিবিরের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করছে। কারণ যদি আন্তর্জাতিক চাপের মুখে হাসিনাকে ফেরত আনা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়, তবে বিশ্বের অনেক দেশ জামায়াতের সাথে দূরত্ব বজায় রাখতে চাইবে। ফলে রাজনৈতিক ভারসাম্য ধরে রাখতে দেশের ভিতরে ও বাইরে বহু শক্তি বিএনপির দিকে ঝুঁকবে। আর বিএনপির জনপ্রিয়তা বাড়লে হাসিনার জন্য ভবিষ্যতে আবারও রাজনৈতিক দরজা খুলে যেতে পারে। পক্ষান্তরে জামায়াত যদি ধৈর্য ধরে ক্ষমতার দৌড়ে টিকে যায় এবং নিজের অবস্থান দৃঢ় করতে পারে, তাহলে হাসিনার দলের জন্য সেটি রূপ নেবে দীর্ঘমেয়াদী মহাবিপদে। সব মিলিয়ে পরিস্থিতি অস্পষ্ট। হাসিনা কি ফিরবেন? রায় কি কার্যকর হবে, নাকি বিচারপতি মুর্তজা ও তাজুলের ঘোষণা ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায় হয়ে থাকবে? সব প্রশ্নের উত্তর এখন ভারতের হাতে। অনেকে এখন বিশ্বাস করে হাসিনা আসবে, দেশ আবার হাসবে, আর অন্য অনেকে দৃঢ়ভাবে বলে হাসিনা ফিরলেই বিচার হবে, বিচার হলেই দেশ সত্যিকারের মুক্তি পাবে। কিন্তু কূটনীতি, ক্ষমতার রাজনীতি, আন্তর্জাতিক স্বার্থ সবকিছুর মাঝখানে সত্য হলো একটাই, হাসিনা ফিরবে কিনা সেটা বাংলাদেশের সিদ্ধান্ত নয়, ভারতের হিসেব নিকেশের ওপরেই নির্ভর করছে। পতনের এক বছরের মধ্যেই আবারও কি সমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের সেরা দল হয়ে উঠল? অন্তত একটি জরিপে এরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এবং এই জরিপটি নিয়ে একটা বিশ্লেষণ করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সেই বিশ্লেষণে তিনি নানান কিছু বলার চেষ্টা করেছেন, এবং যেখানে দেখা গেছে এই জরিপের ফলাফলে জামাত বিএনপির ভোট খুব বেশি তফাৎ নেই, খুব কাছাকাছি। এক দলের ভোট 20%, আরেক দলের ভোট 17%, দুই দল মিলে 37%। তাহলে বাকি ভোটগুলো কাদের? বাকি ভোট কার? এর মধ্যে 10% যদি আপনি অন্যান্য ছোটখাটো যেসব দল রয়েছে তাদের হয়ে থাকে, তাহলে বাকি 53% ভোট কার? আমরা জানি 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে। তাহলে আওয়ামী লীগের কি সমর্থন এখনো সেরকম? আমি অন্তত সেটা মনে করি না। তবে এই জরিপ সেই ইঙ্গিতই দিচ্ছে। একটা প্রতিষ্ঠান যারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, তরুণদেরকে নিয়ে কাজ করে, তারাই 18 থেকে 35 বছর বয়সীদেরকে নিয়ে এই জরিপটি চালিয়েছে। 2545 জন এই জরিপে অংশ নিয়েছেন। সেই 2545 জনের যে ভোট, এই ভোটের মধ্যে 10% আওয়ামী লীগের পক্ষে পড়েছে, 17% জামাতের পক্ষে পড়েছে এবং 20% বিএনপির পক্ষে পড়েছে। কিন্তু যারা ভোট দেয়নি বা যারা প্রকাশ করেনি, তাদের ভোটগুলো কাদের? কিংবা জামাত বিএনপি মিলে 37% ভোট হয়েছে, বাকি অন্যান্য দলগুলো 10% 15% ধরলেও বাকি ভোট কাদের? বা আওয়ামী লীগের 10% এখানে রায় দিয়ে 10% আওয়ামী লীগের পক্ষে এসেছে, বাকি ধরেন 40% কার? এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং ডেভিড বার্গম্যান এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছেন। তিনি এখানে বলার চেষ্টা করেছেন, যেটা আমি বার্গম্যানের তিনি যে আলোচনা করেছেন সেটা ধরেই আমি আলোচনাটা করছি, যে তিনি বলার চেষ্টা করছেন যে হচ্ছে এই যে যাদেরকে নিয়ে যে জরিপটা করা হলো, তাদের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ এবং তারা ভোট দেবেন, অর্থাৎ বেশিরভাগই তরুণ, ইয়াং, তারা হচ্ছে ভোট দেবেন। এই প্রবল আগ্রহী তরুণদের মধ্যে যারা ভোট দেবেন, তাদের মধ্যে 20% বিএনপির পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন, 17% জামাতকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এই দুই দলের তফাৎ মাত্র 3%। তাহলে কি জামাত আর বিএনপির শক্তি কি প্রায় কাছাকাছি হয়ে গেছে? জামাত আর বিএনপি এখন কি 3%, এখানে একটা জরিপে এরর থাকে, নানান কিছু থাকে, এই শক্তিটাকে 3%-এর ভোটের ব্যবধানটাকে কিন্তু আপনি এদিক সেদিক এই ধরনের একবার সরকার থাকলে পরের বার এটা পাল্টে যাবে, ওটা আপনার পক্ষে চলে যাবে। সেই জায়গা থেকে এটাকে আপনি খুব বড় ব্যবধান ধরতে পারবেন না, খুব কাছাকাছি ব্যবধান, খুব ক্লোজ ব্যবধান, তফাৎটা খুবই কম। এখানে একটা আঞ্চলিক দৃশ্য তুলে ধরা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, খুলনা বিভাগে জামাতের সমর্থন বিএনপির চেয়ে বেশি, এবং বেশি শুধু না, প্রায় দ্বিগুণ বেশি।
খুলনা বিভাগে বিএনপির সমর্থন 13%, জামাতের সমর্থন 29%, দ্বিগুণের বেশি। আমরা জানি সাতক্ষীরা অঞ্চলে জামাতের কি পরিমাণ প্রভাব রয়েছে। জামাতের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তার বাড়ি হচ্ছে খুলনা ডুমুরিয়া এবং খুলনা ডুমুরিয়া আসন থেকে তিনি নির্বাচন করেন। সেই জায়গা থেকে সেখানে জামাতের নতুন বলয় তৈরি হয়েছে। আগে থেকেই ওই অঞ্চলে জামায়াত অনেক শক্তিশালী এবং 2001 সালের নির্বাচনেও সাতক্ষীরার খুলনার দু একটি আসন থেকে সম্ভবত জামাতের দু একজন জয়লাভও করেছেন। সেই জায়গা থেকে জামাতের সেখানকার অবস্থান খুবই শক্ত এবং একটি বিভাগে ভোটের এবং সমর্থনের দিক দিয়ে জামাত বিএনপিকে পেছনে ফেলে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট। বাকি যে বিভাগগুলো এই জরিপে উঠে এসেছে, আমি যদি একটু দেখি, চট্টগ্রামে বিএনপির ভোট বা বিএনপির সমর্থন এই জরিপ মতে 19%, জামাতের 10%, অর্থাৎ 9% ব্যবধান এখানে। ঢাকা বিভাগে বিএনপির 24%, জামাতের 19%। রাজশাহীতে বিএনপির 39%, জামাতের 27%। অন্যদিকে তো যেটা বললাম খুলনার কথা, খুলনার অবস্থায় জামাতের চেয়ে বিএনপি অনেকটাই পিছিয়ে। এখানে তিনি আওয়ামী লীগের যে বিষয়টা তুলে ধরেছেন, আওয়ামী লীগ এখনো উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে। এখনো আওয়ামী লীগ মানে কম্পিটিটিভ একটা দল হিসেবে ভোটারের সমর্থনের দিক দিয়ে, তাদের নেতৃবৃন্দ মাঠে না থাকলেও, তাদের নেতৃত্ব সেই অর্থে না থাকলেও, তাদের দলীয় কর্মসূচি তো নিষিদ্ধ করাই আছে বা নিষেধাজ্ঞা দেওয়াই আছে। সেই জায়গা থেকে দলীয় কর্মসূচি নাই, রাজনীতি, মাঠের রাজনীতি নাই, সব কিছু না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখনো একটা নির্দিষ্ট পরিমাণ সমর্থন ধরে রেখেছে। সেটা এই জরিপেই দেখা যাচ্ছে। দেখে যে তরুণদের হাতে শেখ হাসিনার পতন হয়েছে, যে তরুণদের গড়ে তোলা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, সেই তরুণদের মধ্যে এখনো 10% ভোট আওয়ামী লীগের পক্ষে। আমি মানলাম অনেকে ভয়ে ডরে বলেননি এটা 15-20% হইল, তাহলে মুরব্বীদের মধ্যে বা হচ্ছে 35 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের মধ্যে তো প্রায় অর্ধেকই আওয়ামী লীগের ভোটার। সেই জায়গা থেকে এখানে যদি 10-20% হয়, ওইদিকে যদি 50% হয়, তাহলে এটা কই গিয়া ঠেকবে একটু দেখেন। এখানে বলা হচ্ছে যে ডেভিড বার্গম্যান লিখেছেন, বছরের পর বছর দলের স্বৈরাচারী আচরণ ও 2024 সালে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের পরও তারা এই জরিপে তৃতীয় হয়েছে, তবে একটা নির্দিষ্ট সংখ্যক অংশ ভোট দেয়নি। সেই জায়গা থেকে সেই ভোটগুলো কার? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বলার চেষ্টা করছি, জামাত এবং বিএনপি মিলে একসঙ্গে 37% ভোট তাদের পক্ষে গেছে, তাহলে বাকি 63% ভোট কার? সেখান থেকে 10% আওয়ামী লীগ পাইলো, বাকি অন্যান্য দলগুলো 10% পাইলো, তাহলে বাকি। আশা করি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।